আব্দুল সালাম ভাই কেক কাটছেন, বিএনপির সহযোগী বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী ভাই এবং এফবিসিসির পরিচালক বৃন্দ রাজেশ ভাই, মীর নিজামুদ্দিন এবং অন্যান্য কর্মকর্তা বৃন্দ। সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা জানেন 12 বছর পূর্বে কাদের ভাইয়ের নেতৃত্বে আমরা কয়েকজন মিলে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে একটা বাংলাদেশব্যাপী একটা সংগঠন গড়ে তুলব। আমাদের উদ্দেশ্য ছিল সমাজের, ব্যবসায়ীদের এবং মানুষের কল্যাণে কাজ করব। আজকে আমরা আমাদের সেই চিন্তা ভাবনা আমাদের বাস্তব রূপ লাভ করেছে। আমরা এমন একটি সংগঠন করেছি যা শক্তিশালী প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। আমাদের ব্যবসা, আড়ত, কৃষক এবং কৃষিপণ্য, আড়তগুলিতে কৃষিপণ্য সরবরাহ যাতে স্বাভাবিক থাকে এবং কৃষকরা যাতে তাদের উৎপাদনের ন্যায্য দাম পায়, সেই লক্ষ্যে আমরা সবসময় কাজ করছি। আমি আমার সকল ব্যবসায়ী, সকল সদস্য, আমার অংশীদার এবং শুভনার্থীদের ধন্যবাদ জানাই। আপনাদের সকলের সহযোগিতা ও সমর্থনই আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি। বাংলাদেশ কৃষিপণ্য আড়তদার সমিতি প্রতিষ্ঠা লগ্নই এফবিসিসিআইয়ের অধিভুক্ত একটি প্রথম শ্রেণীর সদস্য হিসাবে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা প্রথম সদস্য হিসাবে ন্যায্য ব্যবসা, স্বচ্ছতা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি। এফবিসিসির নিয়ম নীতি মেনে আমরা চলছি। স্ট্যান্ডিং কমিটির প্রতিটা সবাই আমরা নিয়মিত অংশগ্রহণ করে আমাদের জিবি মেম্বাররা তাদের প্রয়োজনীয় মতামত ব্যক্ত করেছেন। আর আমি জিবি মেম্বারদের বলছি, আমার মনে হয় তিনবার আমরা ভোট দিতে পেরেছি। এর মধ্যে আমরা 2বারই আমাদের জিবি মেম্বার আমরা চেঞ্জ করে নতুনদের আমরা স্থান করে দিয়েছি। আজকে আমাদের মাঝে এফবিসিসিআইয়ের প্রাক্তন কর্মকর্তারা এখন আছেন। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, বাংলাদেশ কৃষিপণ্য আড়তদার সমিতিও চায় এফবিসিসিআই আগামী নির্বাচন নমিনেটেড প্রথা বাতিল করে একটি প্রতিটি পদে, অর্থাৎ প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ডাইরেক্টরস প্রতিটি পদে সরাসরি ভোটে জিবি মেম্বারদের সরাসরি ভোটে নির্বাচিত হোক। আগে অবশ্য 2-1 করে নমিনেট করতেন, তারপরে দেখা যেত নমিনেট করতে করতে পুরো টিমটাই নমিনেটেড হয়ে গেছে। এরকম 2-3বার হয়েছে। আমি ধন্যবাদ জানাই নিজাম ভাই, রাজেশ ভাইদের, আপনারা আমাদেরকে এই চক্কর থেকে বের করে নিয়ে আসতে পারছেন। আর আজকে আমি বিশেষ করে আবার ধন্যবাদ জানাই আজকে আমাদের এখানে যারা উপস্থিতি হয়েছেন। আমি সকল অতিথিগণ, ব্যবসায়ী, আমার সমিতির সদস্য ভাই, আপনারা যারা আমাদের আমন্ত্রণে এখানে আজকের অনুষ্ঠানকে সম্মানিত করেছেন। পরিশেষে আমি এই বলবো, আজকের অনুষ্ঠানটি আপনারা উপভোগ করুন, ধৈর্য ধরে উপভোগ করুন। আশা করি আজকের এই অনুষ্ঠানে আলোচনা এবং কর্মযোগ্য থেকে আমরা কিছু শিখতে পারবো এবং কিছু অনুপ্রেরণা পেতে পারবো। আমি পুরান ঢাকার হাজারীবাগের সন্তান। আমারও একটা কৃষিপণ্য আড়ত আছে, যেটা কলিশতা কৃষি মার্কেট। সেটা আমার ভাই নুরু সেটা পরিচালনা করে। আর আমিও ওই ট্যানারি শিল্পের সাথে জড়িত। এটাও কৃষিপণ্যের আওতায় পড়ে, এটা পশু মন্ত্রণালয়ের মধ্যে। গত 15 বছরে আপনারা দেখছেন যে এফবিসিসিআই যে ধরনের নির্বাচন হয়, আগে আপনার সমস্ত মেম্বার এক্সিকিউটিভ কমিটির সবাই সরাসরি ভোটে আপনার নির্বাচিত হইত। আমি 78 সন থেকে আপনার এফবিসিসিআইতে জড়িত।
তখন কিন্তু রাজনৈতিক প্রভাব এত ছিল না, যাও ছিল সেগুলো আপনার এই দেখা যেত না, নীরবে সাপোর্ট দিত। আর তার পরবর্তীতে যা হইল প্রকাশ্য হয়ে গেল, সরকারি দল বলে দিত যে মুখে দিতে হইব, সেভাবেই তারা ওই মেম্বার সেক্রেটারি হইতো এবং অপোজিট পার্টি আর পাস করতে পারতো না, কারণ সরকারের ছায়া তাদের উপরে নাই। এই জন্য এটার ব্যাপক সংস্কারের প্রয়োজন। আমার পূর্ব বক্তব্য বলে গেছেন, আমি মনে করি যে আপনার এখানে দেখা গেছে আপনার প্রতি আগে দুই টার্মের বেশি কেউ থাকতে পারতো না, অ্যাসোসিয়েশন বলেন আর আপনারা বিসিই বলেন, কিন্তু সেই প্রথাটা আপনার একবারে উঠায় দিল। এটা আনলিমিটেড, এটা সারা জীবনের জন্য অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থাকতে পারবো এবং উপরে যারা আছে এফবিসিতে তারা সরকারের নিয়ম অনুযায়ী চলতে হইব। এই প্রথাটা আমার মনে হয় যে আমাদের ব্যবসায়িক পক্ষের থেকে এটা একটা বিরাট সংস্কার করা উচিত। আমি মনে করি যে কৃষি পণ্য যেগুলো আছে সেগুলার কৃষকের দাম পায় না, এবং আমাদের যে সমস্ত কৃষি পণ্য সেগুলা বেশিরভাগই আপনার নষ্ট হয়ে যায়, কারণ আমাদের প্যাকেজিং সিস্টেম এটা ভালো না। তাই আমি কাদের ভাইকে অনুরোধ করব যে আপনি এই প্যাকেজিং সিস্টেম সম্বন্ধে আপনার সচেতন হওয়া দরকার। আপনার যারা আরদার আছে, যারা ব্যাপারী আছে, তাদের সবার সেমিনারের মাধ্যমে তাদের করা দরকার, কারণ এখন আমরা কিছু কিছু ব্যবসায়ী লোভী হয়ে গেছি ধরেন পরিপক্ক হয়নি ফল, সেটা আমরা বাজারে শুরু হওয়ার আগে আইনা এটা আমরা দিয়ে দিই, কাঁঠাল আম এবং ভেজাল মুক্ত করি। আমাদের কাজটা হইল এই সমস্ত ভেজাল মুক্তগুলি আমাদের মুক্ত করা এবং আমাদের সবার সচেতন হওয়া দরকার। তাইলে আমার মনে হয় এই যে কৃষি পণ্যের যে মূল্যটা তাইলে সবাই পাবে। এখন আমি আমার সেক্টরের কিছু কথা বলতে চাই। আগে আপনারা দেখছেন কোরবানির চামড়া 3,000, 3,500, 4,000 টাকা বিক্রি হয়েছে, আর এখন 300 টাকাও কেউ নেয় না। আর আপনারা আমাদেরকে বলেন বা অনেকেই বলে যে আপনাদেরকে সিন্ডিকেট করি, শব্দস্বরূপ কিন্তু আমাদের, আসলে এটা সিন্ডিকেট না। এটার ঘটনাটা হইল যখন 8 বছর আগে এক রাত্রের নোটিশে, 1 মাসের নোটিশে হাজারীবাগ থেকে ট্যানারি এখান থেকে স্থানান্তর করে হেমায়তপুরে কোনো অবকাঠামো ছিল না, শুধু বালু দিয়া ভরছে। আমাদের সেখানে ট্যানারি করতে করতে সময় লেগে গেছে ধরুন 3 থেকে 4 বছর। এই 2-3 বছর বা 4 বছরের ভিতরে আমাদের যত ক্রেতা ছিল সব চলে গেছে যখন আমাদের পরিপূর্ণ চালু হইল, আমরা যখন ক্রেতাদের বললাম যে আপনারা আসেন দেখে যান, ওনারা বলছে যে তোমাদের যে উদ্দেশ্যে এখান থেকে হেমায়তপুর নিয়ে গেছে সিটিপি এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট, এগুলোতে কিছুই নাই, তাইলে আমরা তো পরিবেশ বান্ধব পণ্য ছাড়া আমরা কিনবো না। এখন আমরা যেখানে $2.5, $3 বেচতাম, এখন হয়ে গেছে অন্য 50 সেন্ট, খালি 50 সেন্ট। এখন আমাদের ওখানে 95% ট্যানারি সব ঠিক হয়ে গেছে সরকারের ভুল সিদ্ধান্তের জন্য। যে সিটিপি আপনার 193 কোটি টাকার সিটিপি, এটা হয়ে গেছে 972 কোটি টাকা, তবুও এটা অচল, কোনো কাজ হয়নি। এবং এই সিটিপি ঠিক করতে আরও 3 থেকে 4 বছর লাগবে যদি এখন কাজ ধরে। আর যদি LWG আমরা পেয়ে যাই, সার্টিফিকেট আমরা পেয়ে যাই, তাহলে আমার মনে হয় বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট হইব আমাদের এই চামড়া সেক্টর। কারণ গার্মেন্টস এখন অনেক বড় সেক্টর মনে করেন, গার্মেন্টসের 20% তারা নিজস্ব কাঁচামাল, আর আমাদের হইল আপনার 70% আমাদের নিজের।
70 থেকে 80%। তো আমি আবারও ধন্যবাদ দেই আমাদের কাদের ভাইকে, তার সুষ্ঠু নেতৃত্বে এই সমিতি টিকা আছে এবং এটা আগামীতে যাতে আরও ভালোভাবে থাকতে পারে। আজকে এই ব্যবসায়ী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আন্তরিকভাবে আমি শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। কাদের ভাই সারা লালবাগ চক বাজার একটা পরিচিত মুখ, ব্যবসায়ী হিসেবেও একটা পরিচিত আছে এবং সাবেক আমাদের বিএনপি নেতা হিসেবে তার পরিচিত আছে। কাদের ভাইকে আগে হাবিব কাদের হিসেবে পরিচিত ছিল। হাবিব কাদের দুইজন ব্যক্তি, আমরা জানি সব আগেই জানতাম যে একজনই হাবিব কাদের। সারা লালবাগ চক বাজার তার একটা বিশেষ পরিচিতি আছে। আমার শ্রদ্ধ বড় ভাই আমাকে আন্তরিক ভালোবাসে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমাকে এখানে আমন্ত্রণ করেছে এবং আপনাদের সাথে আমার কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমাদের প্রধান অতিথি, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উপদেষ্টা জনাব আব্দুল সালাম ভাই এনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দিয়ে গেছেন। আমরা যারা বাংলাদেশে আছি, জন্মগ্রহণ করেছি, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। বাংলাদেশটা আমরা স্বাধীন করেছে যুদ্ধের মাধ্যমে। এই বাংলাদেশ আমাদের সবার। এখানে আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জাতীয় পার্টি থাকবে, সবাই থাকবে, মত দ্বিমত থাকতেই পারে। এই জন্য যে ক্ষমতা আসবে এখানে নগণ্যভাবে দেশটাকে দলীয়করণ করা হবে, এটা এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশটা আজকে মানে কত অধপতনে গিয়েছেন যে বলা অবগত লাগে না। আমি আর্মি দল স্কুলের ছাত্র ছিলাম। তখন আর্মি দল স্কুলের যে শিক্ষার পড়ার মান ছিল, আমি কদিন আগে সেই আর্মি দল স্কুলের 100 বছর পূর্তি উদযাপনে গিয়েছিলাম। স্কুলের অবস্থা দেখে আমার খুবই কষ্ট লেগেছে। হোস্টেন হাই স্কুল, সেইখানে আমরা ছোটো যখন ছিলাম ওইখানে ভর্তি হওয়া যেত না। কত ভালো স্কুল ছিল, আমাদের নবগ্রামের স্কুল অনেক ভালো ছিল। আমার বলার উদ্দেশ্য এইটুকুই যে স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে আরম্ভ করে ব্যবসা প্রতিষ্ঠান মধ্যে আওয়ামী লীগ কমিটি করে ফেলছিল। আওয়ামী লীগ গভর্নমেন্ট আওয়ামী লীগের সমস্ত জায়গায় আওয়ামী লীগের সৃষ্টি করে ফেলছিল। যার কোনো ব্যবসায়ী যারা আছে, আওয়ামী লীগ না করলেও ব্যবসায়ীর স্বার্থে আওয়ামী লীগ করতে হয়েছে। আজকের তার পরিপ্রেক্ষিতে FBCC যে ঘটনা আজকে আমরা শুনতে পেলাম, একটা ব্যবসা প্রতিষ্ঠান সুন্দর নিরপেক্ষ নির্বাচন মাধ্যমে একটা ব্যবসায়ী প্রতিনিধিত্ব চলে আসবে, এটা আমরা করতে পারি না। গভর্নমেন্ট তাকে নির্ধারণ করে দেয়, তাকে পাস করে আনতে হবে। এই নির্বাচন, এই খেলা নির্বাচন করে লাভটা কি? সারা বাংলাদেশে MP যেগুলো নির্বাচন হয়েছে, দিনের ভোট রাত্রে হয়ে গিয়েছে। হ্যাঁ, এমন খেলা ব্যবসা প্রতিষ্ঠানে ভোট আগে নির্ধারিত হয়ে যায় কে FBCC নির্বাচন চেয়ারম্যান হবে, তাহলে এই নির্বাচনের দরকারটা কি আছে? তো যাই হোক, আমরা সবাই ঐক্য হব, ঐক্যের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ বিএনপি যেই হোক, যেই ক্ষমতা থাকুক না কেন, কিছু কিছু সেক্টর যেমন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, এমন দেশের নিরাপদ, এমন কিছু অর্থনীতি, এগুলা নিরপেক্ষভাবে চালানো, দেশটা যেন আগামীতে এগিয়ে যায়। আগে আমাদের এই দলাদলি জিনিসটা ছিল না। আমরা আওয়ামী লীগের বিয়াতে যেতাম, আমাদের আমাদের অনুষ্ঠানে তারা আসতো। আওয়ামী লীগ 16 বছরে এত স্বৈরাচারী করেছে তারা, যে তারা আমাদের বিএনপির নেতাকর্মীদের তারা মনে করছে তারা এই বাংলাদেশের লোকই না। আমরা কোনো অনুষ্ঠানে আসতে পারি নাই, আসলেই আমাদেরকে পুলিশ দিয়ে আমাদেরকে ধরে নিয়ে গেছে। আমাদেরকে মিথ্যা, বানোয়াট অনেক মামলা হামলা আমাকে দিয়েছে। আমি 200 উপরের মামলার আসামি এবং আমার জেল আছে। আপনারা জানেন 23শে জুলাই এই হারুন ডিবির, কুখ্যাত হারুন এবং কুখ্যাত ডিবির মশুর আমাকে 23শে জুলাই আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। 5 তারিখে নতুন করে দেশ স্বাধীন হয়। আমি 6ই আগস্ট রাত্র 9:30টায় আমি চিরাগুন কারাগার থেকে বাইর হই। আমি মনে করছিলাম যে
1 বছর আমি বাইরে হতে পারবো না। ওইভাবে আমি ওষুধ কাপড় চোপড় নিয়ে গেছিলাম। তো আল্লাহ একজন আছে, শেখ হাসিনার উপর আল্লাহ ঠাটা ফেলে শেখ হাসিনাকে আজকা এই দেশ থেকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে। শুধু শেখ হাসিনাকে না, আওয়ামী লীগের 300 এমপি এবং তাদের কমিশনার, চেয়ারম্যান, তাদের নেতাকর্মী এবং বাইতুল মোকাররমের খতিব সেও বাইরে গেছে। কোনো সময় আল্লাহ জুলুম পছন্দ করে না। কৃষিপণ্য আড়তদার মালিক সমিতি খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসোসিয়েশন, যেটা নাকি সবসময় দৈনন্দিন নিত্য প্রয়োজনের কাজে আমাদের তরি তরকারি, যেটা কাঁচা শাকসবজি, এগুলি কিন্তু প্রশ্ন আসে, দাম বাড়লো কি কমলো, আমদানি বেশি না কম, কেন, পরিবহন ঠিক আছে কিনা, কারোর উপর জুলুম হচ্ছে কিনা, ভোক্তাদের উপর জুলুম হচ্ছে, এটা প্রশ্ন আসে। আমি নিজে ব্যক্তিগতভাবে ভোজ্য তেল এবং চিনি ব্যবসার সাথে সম্পৃক্ত। আপনারা দেখেন প্রতিদিনেই এখন সোয়াবিন তেল নাই, সোয়াবিন তেলের দাম বাড়ছে। ডিজিএফআই, এনএসআই, এসবি, ভোক্তা বাণিজ্য মন্ত্রণালয়, কোনো সংস্থা থেকে বাদ নাই যে কারো প্রশ্নের সম্মুখীন না হচ্ছি। বাস্তবতা হলো সময় মতো সঠিক কাজটা না করার কারণে জিনিসপত্র যদি ঘাটতি দেখা দেয় তখনই দাম বাড়ে। আজকে সোয়াবিনের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আমি কাদের ভাই একটা অনুরোধ করবো, কাদের ভাই, আমরা পুরান ঢাকার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের FBCCI ইতিপূর্বে আমাদের সালাম ভাইও বলছে, খোকন ভাইও বলছে, পারভেজ ভাই বলছে, যারাই বক্তব্য রাখছে যে FBCCI যে দৈন্য দশার কথা ওনারা জেনেছেন, FBCCI কীভাবে চলছে, কারা চালিয়েছে। আমি মনে করি যে আমরা আপনাদের নেতৃত্বে, মীর নিজাম, রাজেশ, তাদের নেতৃত্বে আমরা সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মাধ্যমে আমি প্রথমবার নির্বাচিত হয়েছিলাম সব ব্যবসায়ীদের ভোটে। আপনারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন 2 বছরের জন্য। 1 বছর যেতে না যেতেই আজকে কিছু সংখ্যক লুটেরা কর্মকর্তার কারণে এই যে আপনার সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাটুকার যারা ছিল, তাদের কারণে আমরা সঠিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েও আমরাও পড়ে থাকতে পারি নাই। তার জন্য নিজের কাছে খুব দুঃখ লাগছে এটা, যে আমরা 2 বছর আমরা থাকতে পারলাম না, আপনাদের ভোটে নির্বাচিত হয়েও থাকতে পারলাম না। অন্যায় অপরাধ কারা করেছে? যারা লুট করেছে, এই FBCCI এর সভাপতি নামধারী, সিনিয়র ভাইস প্রেসিডেন্টের নামধারী, তারা তাদের স্বার্থসিদ্ধি করেছে ঠিকই, তাদের সেই বদনামের ভাগ আমাদের উপরে এসেছে। কাদের ভাই আসেন, আমরা পুরান ঢাকা একত্রিত হয়ে সেই সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মাধ্যমে আমরা তুলে ধরি যে আমরা ব্যবসায়ীরা একমত, আমরা ব্যবসায়ীরা সঠিক কাজ করতে চাই, আমরা কোনো কারো চক্রাঙ্গনীকে আমরা ভয় পাই না। সেই তৎকালীন সময়েও আমরা বহুত চক্রাঙ্গনী খেয়েছি। ডিজিএফআই, NSI, তারপরে যে সাবেক সভাপতিরা ছিল, ওই দরবেশ ছিল, আমাদেরকে বলছে নির্বাচন করতে পারবেন না। আমরা সব কিছু উপেক্ষা করেও আমরা নির্বাচন করেছি এই নেতাদের নেতৃত্বে। আমরা ইনশাল্লাহ সফল হয়েছি আপনাদের ভোটের মাধ্যমে। এখন আমরা দেখেন FBCCI এর অবস্থা তলানিতে চলে গেছে। FBCCI ভাতের হোটেল বানিয়েছে, FBCCI ভাত খায়, তরকারি রাখে ওই যে ভাইস প্রেসিডেন্টের রুমে। এটা কি আমাদের শীর্ষ সংগঠনের অবস্থা হতে পারে? আজকে একজন প্রশাসক চালাচ্ছে, তাকে আমরা বলছি দ্রুত নির্বাচন দিয়ে ব্যবসায়ী নেতাদের কাছে FBCCI নেতৃত্ব বুঝিয়ে দেন, ব্যবসায়ীদের সুবিধা অসুবিধার কথা ব্যবসায়ীরা বলতে পারবে, সমাধান নিতে পারবে। ব্যবসায়ীরা সাধারণত সরকারের সাথে সম্পর্ক থাকবে, সেটা ঠিক, কিন্তু আজকে যেটা সালাম বলছে যে একবার চাটুকারের মতো সেই আপনার কার্যকৃত করবে ব্যবসায়ীদের কথা বাদ দেওয়া, এটা তো হতে পারে না। তাই আমরা মনে করি যে আমরা পুরান ঢাকার ব্যবসায়ীরা, নতুন ঢাকার ব্যবসায়ীরা, আমরা যারা জেনুইন ব্যবসায়ী আছি, আমরা ব্যবসায়ীদের সমস্যা সমাধানের লক্ষ্যে একটা সুষ্ঠু FBCCI গড়ে তুলব। সেই যে জিহাদি সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ছিল, সেই পরিষদকে উজ্জীবিত করব। এখন নতুন করে যারা যে কথা বলতেছে তাদেরকেও আমরা দেখব, তাদেরও উদ্দেশ্য কিন্তু এক, সরাসরি ভোটের মধ্যে সব নির্বাচিত হবে। আমরাও সেই পন্থাকে অবলম্বন করব, আমরা আগেও করেছি, বর্তমানে আমরা করতে চাই, এবং যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে FBCCI পুনর্গঠন হোক। আমাদের যে সংগঠনগুলি আছে, আমরা সেই FBCCI নেতৃত্বে থেকে আমরাও যাতে অলরেডি শান্তিপূর্ণভাবে আমাদের সংগঠন পরিচালনা করতে পারি, আমাদের ব্যবসায়ীদের যে সমস্ত সুবিধা অসুবিধা আছে, যে ভ্যাট ট্যাক্স, আমাদের যে সমস্যাগুলি, আমরা যদি সঠিক সময়ে সঠিক নেতৃত্বের মাধ্যমে সমাধান করতে পারি। আজকে যারা পলিটিক্যাল নেতৃত্ববৃন্দ আছেন এখানে, তাদের কাছেও আমাদের প্রত্যাশা থাকবে, আমরা যারা জেনুইন ব্যবসায়ী, আমাদের সবসময় তারা সহযোগিতা করবে, আমরাও সঠিক নেতৃত্বকে আমরাও সহযোগিতা করবো ইনশাল্লাহ। আজকে আমরা ব্যবসায়ীরা এখানে বসা,
ব্যবসার সম্বন্ধে আমরা কিছুটা আলাপ আলোচনা করব। ব্যবসায়ীরা কিন্তু পলিটিক্সের সঙ্গে খুব বেশি একটা জড়িত না, তবে থাকাও দরকার। কারণ সমস্যা আমরা কাকে বলবো? নাহমাদু ওয়া নুসাল্লু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া উকদাতাম মিন লিসানি ইয়াকফির কাওলি। রেসপেক্টেড ব্যবসায়ী মহলের কর্ণধার যিনারা আছেন, বিশেষ করে আমার অত্যন্ত স্নেহভাজন আমাদের কাদের ভাই, যদিও প্রাক্তন সভাপতি, এবং আব্দুল হাদি, শাহাবুদ্দিন, এরা আমাদের ছোট ভাই। কাদের ভাই আমাকে ফোন করলেন যে আপনি আসতে হবে, আপনি আসেন। যেহেতু আমি ব্যবসায়ী ঐক্য ফোরামের একজন সভাপতি হিসাবে আমি আসি, ঢাকা চেম্বার, ফেডারেশন, এগুলো তো অনেক করেছি, 50-60 বছর যাবৎ এগুলো লাড়াচাড়া করছি। তারপরেও দেখা যায় যেখানটার ওইখানেই আসি। তো যাই হোক, এখন ইয়াং জেনারেশন যারা আছে, উই আর হোপফুল, আমরা খুবই আশাবাদী। তারা আমাদের কথা শোনে, কিন্তু কুলায় পারতেছে না। আজকে আড়তদার সমিতির যে আজকে কনফারেন্সটা হচ্ছে, অনেক বক্তাই অনেক কথাবার্তা বলে গেছেন। বাঁধাকপি, ফুলকপি টেলিভিশনে আমরা দেখি, অনেক তরকারি নষ্ট হয়ে যায় ক্যারিংয়ের অভাবে, স্টোরেজের অভাবে। যেখানে 10 গুণ পয়সা দিয়ে খরিদ করে আমরা ঢাকার এখানে আমরা ওগুলো খরিদ্দার করি, মানে করি। তো আজকের এই সমিতিটা যেটা আছে, এই সমিতির দায়িত্ব কি? এই সমিতির মধ্যে যে প্রশ্নবোধক থাকে যে আমরা ঠিকমতো মাল ক্যারি করতে পারি না, চাঁদাবাদির ইয়েতে আমরা এইটা সেইটা দুনিয়ার সমস্যার নিয়ে থাকি। তা আমরা কেন, আমাদের যেখানে ফাদার অফ দ্য অ্যাসোসিয়েশন হোল বাংলাদেশ ব্যাপী, যেটা কি বলি আমরা দ্য ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আর আইটেম ওয়াইজ সমিতি আছে, কিন্তু সমস্যা হইলে আমরা ওখানে যাই, ওখানে বলি। এখানে আজকে আমরা নিজাম ভাইকে পেয়েছি, রাজেশকে পেয়েছি, সুইট আসছে, কেউ পেয়েছে, আরও আছে যারা যারা আছে। আজকে 2-4টা কথা না বললেই নয়, কারণ আমরা আমাদের ডাকে আপনারা আসেন, আর আপনারা যেখানে বসা আছেন, এই যে ব্যবসায়ীদেরকে দেখতেছেন, দে আর দ্য পিস অফ ডায়মন্ড। এরা সকালে ব্যবসায় আসে আর রাত্রে যায়, মেহনতি মানুষ এরা কথা বলে, কিন্তু ফেডারেশনের মধ্যে যাওয়ার পর সেটা স্থির হয়ে যায়, বরফের মতো ঠান্ডা হয়ে যায়। ভাই, কেন এটা হবে? আমরা একটা যদি কোনো প্রস্তাব রাখি, আমরা এই সমস্যার মধ্যে আসি, সেটা এজেন্ডার আকারে আসবে, তার পরবর্তী মিটিংয়ের মধ্যে আমরা জানতে চাবো যে যেটা দিলাম গতবার, এটা হাল হকিকত কি করলেন। এগুলো কোনো কথাবার্তা নেই, যত সমস্ত আজে বাজে অন্য কথাবার্তা বইলে এনে ওই জিনিসটাকে ধামাচাপা দিয়ে দেয়। তো কাদের ভাই অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, উনি অনেক জায়গার মধ্যে ওনার বক্তব্য রাখেন। কারণ আমরা সময় বসে, আজকে আমরা রিটায়ার হয়ে যাচ্ছি, আজকে আমাদের দেখতেছেন 2-4টা কথা বলতেছি, কিন্তু আগামীতে হয়তো আমরা আল্লাহর মেহমান হয়ে যাব, কারণ আমাদেরও তো বয়স হয়েছে। কাদের ভাইকে অনুরোধ করব, আপনার এই সমিতি, ইট ইজ নট দ্য বিলো স্ট্যান্ডার্ড সমিতি, এটা কিন্তু জাগ্রত অবস্থায় যদি না রাখেন, আর যদি এটা অ্যাক্টিভিটিস 100% ওকে থাকে,
তাহলে সাধারণ মানুষ কেন, সব লোকে আমরা উপকৃত হব। একটু নিজের বিবেকের সাথে চিন্তা করে দেখেন, এই সমিতিটা কর্ণধার যদি ভালো হয়, আমরা ব্যবসায়ীরা আমরা উপকৃত হব। আজকে ফেডারেশনের মধ্যে যারা আছেন, কিছুক্ষণ আগে একটা জ্বালাময়ী বক্তৃতা আমরা শুনলাম হাশেম ভাইয়ের কাছ থেকে। হাশেম ভাই ফেডারেশনের একজন ডাইরেক্টর, চেহারা অত্যন্ত সুন্দর, সবাই ওনাকে ভালোবাসেন এবং তিনি যা কথাবার্তা বলেন ন্যায্য কথা বলেন। কিন্তু দুঃখজনক হইল সত্য, হাসিম ভাই আপনার কথাগুলো ইমপ্লিমেন্টেশন হয় না কেন? আপনি কি সেকেন্ড টাইম জিজ্ঞেস করছেন আমি যেটা বলে গেলাম এটার রেজাল্টে কি আসছে? আপনার সহকর্মী তো আছে, নিজাম আছে, রাজেশ আছে, সুইচ আছে, আরও অন্যান্য সবাই আছে। ইলেকশন আসলে দাঁড়ে দাঁড়ে ঘুরেন আর প্রেজেন্টেশনে বাক্স নিয়ে উপঢৌকন দেন। ভালো কথা, এটা আমরা চাই আপনাদের কিছু খরচ হোক, আপনারা দেন আমাদেরকে, আপত্তি নাই। কিন্তু কথাটা না বললেই নয়। আমি অ্যাজ এ বয়োজ্যেষ্ঠ হিসাবে আমি বলতেছি, যদি না বলি আমরা দায়ী থেকে যাব। আপনারা যে দায়িত্ব নেন, দায়িত্ব যদি পূরণ না করেন এটা আল্লাহর কাছে ঠেকা থাকবেন। না পারেন বলে দেন, না ভাই আমাদের দ্বারা হইতেছে না, কিন্তু আমাদেরকে ধোকায় রাখেন কেন? হচ্ছে, করতেছি, এগুলোর মধ্যে আমাদেরকে রাখেন না। ইউ মাস্ট ফাইট ফর দ্য ট্রুথ। সত্যের জন্য আপনাকে বলতে হবে, কাজ করতে হবে। এটা যদি আপনার লুকায় রাখেন তাহলে আপনার দায়ী থাকবেন। আমি বেশি কথা বলবো না। আমি আজকে আপনাদেরই এই চকবাজার থানার মধ্যে ট্রাফিক কমিশনার আসছে, ডিসি সাহেব আছেন, এসি আছে, ওসি আছে, আরও কর্মকর্তারা নিয়ে একটা মিটিং হয়েছে। চকবাজার এমন একটা জায়গা যেখানে হাজার হাজার কোটি টাকার ব্যবসা হচ্ছে। এখানে আমরা এই পুরনো এলাকা থেকে 30 to 40% রেভিনিউ আমরা গভর্নমেন্টকে, উই আর পেইং টু দ্য গভর্নমেন্ট 30 to 40% রেভিনিউ আমরা দিয়ে থাকি। বাট এগেনস্ট দ্যাট ওয়ান হোয়াট উই আর গেটিং জিরো। কীরকম? এই গ্রুপ ওয়াইজ এনবিআর থেকে আসে, গ্রুপ ওয়াইজ অমুক জায়গার থেকে আসে, অমুক ভাই আপনাদের খাতাপত্র ঠিক আছে, আপনি দেখান, এটা দেখেন, ওটা আজকে সো মেনি কোশ্চেন। তো এগুলোর থেকে আমরা এই যারা যারা আছে ফেডারেশনে এরা কাজ করতেছে, এগুলো থামাইতেছে এরা। তো আমার কথা হইল এই, আমরা ব্যবসায়ী করতে যাই এত পেরেশানি উঠাবো কেন? আমরা তো চোরটা না, আমরা টাকা পাচারকারী না, আমরা মেহনতি মানুষ। যেখানে আমরা সরকারকে হেল্প করি, বলি। তবে নতুন সরকার আসছে, তাদেরকে আমরা সময় দিব, তাদের সময়ের দরকার আছে। চট করে হঠাৎ করে অনেকটা জিনিস হয় না। অনেক বাধা বিপত্তির পর আমরা আজকে মঞ্চে দ্বারা দুইটা ওপেনলি কথা বলার সুযোগ পাইছি। আগে এগুলো একটু বাধা বিপত্তি ছিল। যাই হোক, কাদের ভাই, আপনাকে আবার স্মরণ করাই দিতেছি, সমিতির ব্যাপারে আপনি আজকে বার্ষিক সম্মেলনের মধ্যে যে আয়োজন করছেন, একটা রিপোর্ট তো অবশ্য আপনার কাছ থেকে আমরা আশা করি। আপনারা এই সমিতির মধ্যে কী কী করছেন বিগত দিনে, কোথায় কোথায় বাধাগ্রস্ত হয়েছেন এবং আগামী ভবিষ্যতে কী কী আপনাদের প্রোগ্রাম, দ্যাট ইজ কল এইমস অ্যান্ড অবজেক্ট, এটা নিয়ে একটা পেপার আমরা আশাবাদী আপনি আমাদেরকে এটা দিবেন। হাদি আছে, হাদি আমাদের ছোট ভাই, শাহাবুদ্দিন আছে আমাদের, সেও ছোট ভাই, তাদেরকে অনুরোধ রাখবো। এবং বোর্ড অফ ডাইরেক্টর যে এই সমিতির মধ্যে যিনারা আছেন, তিনারা এই সমিতির মধ্যে যে যে ভাইয়েরা অসুবিধা আছে, কী কী অসুবিধা, এগুলো আপনারা লিপিবদ্ধ করে এগুলা
ফেডারেশনের মাধ্যমে আপনারা করবেন। প্রথমেই আমি বাংলাদেশ কৃষিপণ্য আড়তদার অ্যাসোসিয়েশনের 12 বছরের পূর্তির উপলক্ষে কাদের চাচা আমাকে ফোন দিয়েছিলেন, বলেছিলেন যে তোমাদের যারা পরিচালক আছেন তাদেরকে নিয়ে তুমি থাকবা। তো আজকে আমাদের পুলিশ কনভেনশনে আমাদেরই একজন সম্মানিত বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির সম্মানিত সাবেক সভাপতি, ওনার মেয়ের অনুষ্ঠান। তো আমি তারপরও বলেছি যে চাচা আমরা আপনার অনুষ্ঠান অবশ্যই আমরা থাকব। বিষয়টা কিন্তু আমরা কিন্তু যে ইতিপূর্বে অনেক বক্তাই বলেছেন যে এফবিসিসিআই সম্বন্ধে বলেছেন, আমাদের বিএনপির নেতৃবৃন্দ যারা আমাদের সালাম ভাই ছিলেন উনিও বলেছেন, অনেকে অনেক কথা বলেছেন, দুর্নীতির ব্যাপারে কথা বলেছেন। আমাদের শাহাবুদ্দিন ভাই বলেছেন এফবিসিসিআইয়ের বিষয়। তো আমি একটু আগে এফবিসিসিআইয়ের ব্যাপারটা একটু ব্রিফ করি। আপনারা জানেন বিগত 23-25 এফবিসিসিআই যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনের পূর্বে আমরা যখন এফবিসিসিআই বোর্ডে বসেছিলাম তখন সেই সময় একটা প্ল্যান করেছিল যে যাতে এফবিসিসিআই নির্বাচনটা না হয়, সিলেকশনের মাধ্যমেই তারা মনোনীত পরিচালক দ্বারা তাদের যে প্ল্যানটা ছিল যে সিলেকশন করার জন্য, নির্বাচন করবে না। সেই অনুষ্ঠানে আমি ছিলাম, নিজাম ভাই ছিল, তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন বা আগামীতে যিনি প্রেসিডেন্ট হিসেবে আসবেন ওনাকে আমরা বলেছিলাম যে আপনারা কাইন্ডলি নির্বাচন দেন, কারণ নির্বাচন ছাড়া কোনো প্রতিষ্ঠান সুফল বয়ে নিয়ে আসতে পারে না। নির্বাচন ছাড়া যেসব প্রতিষ্ঠানগুলো থাকে সেগুলো থাকে দুর্বল নেতৃত্ব, আর যখনই দুর্বল নেতৃত্ব থাকে তখন কিন্তু আমলাতান্ত্রিক যে সমস্যাগুলো আমাদের ঘাড়ে এসে পড়ে। পরবর্তীতে আপনারা জানেন বিগত দরবেশ সাহেব উনি আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার করেছে, কিন্তু আমরা সেই সময় দমে যাইনি। আমাদের তখন হাসেম ভাই, মোল্লা ভাই, জাবেদ ভাই, সুইট ভাই, একদম নবীন প্রার্থীগুলোকে নিয়ে আমরা কিন্তু প্যানেলটা পুরো করেছিলাম। আমরা অনেক রাত আমরা বাইরে বাইরে ছিলাম, ভয়ে ছিলাম। আমাদের হাসেম ভাই বলেছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা দ্বারা আমাদেরকে হয়রানি করা হয়েছিল, তারপরও আমরা কিন্তু দমে যাইনি। আমাদের কথা একটাই ছিল, কি আর হবে, যা হবে, অনেকেই তো জেলে যাচ্ছে, যাক অন্ততপক্ষে ব্যবসায়ী কমিউনিটির জন্য একটা উদাহরণ হিসেবে আমরা যাতে থাকতে পারি। আমরা সেদিন নিজাম ভাইয়ের সাথে আমরা সবাই কিন্তু প্রমিস কেটেছিলাম। আরেকটি বিষয়, যেহেতু আজকে বাংলাদেশ আড়তদার অ্যাসোসিয়েশনের বিষয়, আপনাদের অনেকগুলো প্রোডাক্ট দেখলাম, পেঁয়াজ বলেন, ডাল বলেন, ভুট্টা বলেন। আমি মনে করি আপনারা প্রত্যেকেই সুনামধন্য ব্যবসায়ী, আপনারা সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন। আপনারা দেখবেন যে বিগত দিনে এবং এখনও কিন্তু আমাদের প্রতিটা জায়গাতেই আমরা কি করি, মুষ্টিমেয় কয়েকজন ব্যবসায়ীর জন্য কিন্তু আমাদেরকে ব্যবসার যে অপবাদ, ওই অপবাদটা দেওয়া হয় যে কি বলে, ব্যবসায়ীরা চোর, ব্যবসায়ীরা মুনাফাখোর, ব্যবসায়ীরা লুটেরা, ব্যবসায়ীদের সিন্ডিকেট। কই, কেউ তো জোর গলা বলে না। সেই হাজার হাজার কোটি টাকা যেসব আমলারা আজকে মতিয়র ছাগল যারা টাকা লুটপাট করেছে সেই ব্যাপারে তো কেউ বলে না। সমস্ত কিছুই ব্যবসায়ীদের উপরে আসে, অথচ ভ্যাট ট্যাক্স এগুলোর যে হয়রানি, দিন শেষে আপনারা আমরা কত টাকা মুনাফা করে বাড়িতে নিয়ে যেতে পারেন এটা আপনারা বুকে হাত দিয়ে বলেন। আমাদের যে প্রপার যে প্রবলেমগুলো আছে এগুলো নিয়ে কথা বলার কেউ কিন্তু নাই। আপনারা জানেন যে এখন বর্তমানে এই যে ব্যাংক সেক্টরগুলোর মধ্যে হাজার হাজার কোটি টাকা যে লুটপাট হয়ে গেছে, এগুলোকে ফিল আপ দেওয়ার জন্য কি করছে, ব্যাংকের ইন্টারেস্ট বাড়া দিয়ে হচ্ছে, 15% ইন্টারেস্ট করা হচ্ছে, কোনো জায়গাতে 18% ইন্টারেস্ট করা হচ্ছে। আপনারা বলেন বুকে হাত দিয়ে আপনারা কি 20% বিজনেস করতে পারেন কিনা, লাভ করতে পারেন কিনা? যদি তর্কের খাতিরে আমি ধরেই নিলাম 20% আপনি ব্যাংকের আপনি লাভ করছেন, সেখান থেকে আপনার 18 বা 15% আপনি ব্যাংক নিয়ে যাচ্ছে। তারা কি করছে,
তারা আপনাদের সারা দিনের সারা বছরের কষ্টের যে অর্জিত টাকা তারা সুন্দর করে পলিসি করে লুটের মতো ভাগ করে নিয়ে যাচ্ছে। আপনারা দেখবেন প্রতিদিন ব্যাংক থেকে নিয়ে আপনার ছোটোখাটো SMS আসে, সুপারভিশন চার্জ বছরে 1 কোটি টাকা থাকলে আপনার 1% নিয়ে যাচ্ছে। আপনার যত টাকা আছে SMS-এর টাকা আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে। কই, এগুলো তো দায়িত্ব তাদের। ব্যাংকের চেক বই ইস্যু করতে ওইটার টাকা আপনার অ্যাকাউন্ট থেকে নিয়ে যাচ্ছে। এগুলো নিয়ে কথা বলার কেউ নাই। আমরা, আপনারা জানেন যে ইতিপূর্বে ভ্যাটের যে হয়রানি, আমরা কিন্তু NBR চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ মোল্লা ভাই, নিজাম ভাই, জাভেদ ভাই, সুইট ভাই, আমরা কিন্তু বসে নাই। আমরা প্রতিনিয়ত আপনার ভ্যাটের যে সার্কেল অফিসার থেকে নিয়ে কমিশনার থেকে NBR-এর চেয়ারম্যান মহোদয়ের সাথে কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের এই ভ্যাটের ব্যাপারে কথা বলছি। আমরা NBR-এর চেয়ারম্যানকে সেদিন আমরা বলে দিয়েছি, আগামী কয়েকদিন পর রমজান শুরু হবে, কোনো ব্যবসায়ীকে আপনারা হয়রানি করতে পারবেন না। রমজান আসলে তাদের পকেট গরম করার জন্য দেখবেন বিভিন্ন ব্যবসায়ী জায়গার মধ্যে তার হানা দেয়। আমরা তাদেরকে সরাসরি বলে দিয়েছি, আপনাদের কোনো কিছু দরকার লাগবে আপনারা ওই অ্যাসোসিয়েশনে যাবেন, কোনো ব্যবসায়ী সম্বন্ধে যদি কোনো কিছু বলার থাকে ওই অ্যাসোসিয়েশনে বসে ওই ব্যবসায়ীর সাথে সরাসরি কথা বলবেন। ওই যে আপনারা টিভি ক্যামেরা নিয়ে আসবেন, আপনারা বলবেন যে ব্যবসায়ীরা লুটপাট করছে, ব্যবসায়ীরা পচা মাল বিক্রি করতেছে, ওই হয়রানি ব্যবসায়ীদেরকে চলবে না। পরিশেষে আমি একটি কথাই বলবো, আমরা বিশেষ করে যারা পুরান ঢাকার আমরা যারা ব্যবসা করি, আমাদের অনেক কষ্টের টাকা, আমরা কিন্তু ওই যে ব্রিফকেস নিয়ে ব্যবসা করি না। আমাদের হাজার হাজার কোটি টাকা কিন্তু ওই যে লুটপাটের কথা বলেছেন, দুর্নীতির কথা বলেছেন, আমরা কিন্তু ওই করি না। আমাদের দিন শেষে, বছর শেষে ব্যাংকে যখন প্রেশার হয়, এমনও হয়েছে আমাদেরকে আমরা নিজের জায়গা সম্পত্তি বিক্রি করে কিন্তু আমরা ব্যাংকের টাকা আমরা শোধ করেছি, কারণ আমরা নিজের ইজ্জতটাকে খুব বেশি প্রায়োরিটি দেই। আমরা কোনো ব্যবসায়ী, পুরান ঢাকার ব্যবসায়ীরা কারো কখনো কোনো ব্যাংকের টাকা লুটপাট করেনি, এই ইতিহাস নাই। পরিশেষে সবার কাছে একটি অনুরোধ থাকবে, আগামীতে আমরা আরও বড় আকারে আমরা ঈদের পরে, আমরা তো এখন কথা চালিয়ে যাচ্ছি, ভ্যাটের ব্যাপারে যদি কোনো সুরাহা না হয় আপনারা আমাদের সাথে থাকবেন। ইনকাম ট্যাক্সে আরেকটি কথা বলি, ইনকাম ট্যাক্সে একটি প্রতারক গ্রুপ বের হয়েছে। তারা বিভিন্ন রকম গাড়ি টাড়ি নিয়ে আসবে, এসে বলবে যে আপনার তো এত কোটি টাকা আপনার ফাইল আপনার জমা হয়েছে, আপনার ফাইল NBR-এ যাবে, আপনার ফাইল দুদকে চলে যাবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আপনারা আমাদের সাথে লিয়াজু করেন, কোটি কোটি টাকা করে এরকম করে লুটপাট করে নিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু সচেতন থাকবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঐক্যর কোনো বিকল্প নাই। FBCCI কাদের চাচা, উনি আমাদের বাবা সমতুল্য। যখনই FBCCI যে কোনো ব্যাপারে আমরা ওনার কাছে গিয়েছি, উনি সাথে সাথে, এমনও হয়েছে যে দুপুর 12টা বাজে আমি ফোন দিয়েছি যে চাচা FBCCI-তে আসেন, আপনাদেরকে খুব দরকার আমাদের ব্যবসায়ীদের জন্য। বলে বাবা আমি আসতেছি। উনি না খেয়ে চলে গেছেন। শাহাবুদ্দিন ভাই এবং FBC যারা আছে আপনাদের এই যে আরত অ্যাসোসিয়েশনের পাশাপাশি পণ্য পরিবহনের যারা আছেন, আপনারা কিন্তু বাংলাদেশে হার্ট মানে হৃৎপিণ্ড নিয়ে কিন্তু খেলছেন। পণ্য পরিবহন বন্ধ হয়ে যাবে, অর্থনীতি বন্ধ হয়ে যাবে। যে দেশ পৃথিবীতে সবচেয়ে উন্নত যে দেশে, সেই দেশের কৃষি যারা উন্নত বেশি। তো কৃষি আপনারা চিন্তা করেন, আপনারা দেখেন যে পেঁয়াজকে কিভাবে সংরক্ষণ করা যায়। আরও অন্য প্রোডাক্ট আছে যেগুলোকে সংরক্ষণ করে যাতে আপনারও মুনাফা হয়, কৃষকও যাতে বাঁচে। ওই পার্শ্ববর্তী দেশের উপরে আমার ডিপেন্ডেবল হয়ে চলবে না। আমাদেরকে নতুন নতুন উদ্যোক্তা, নতুন নতুন পলিসি, কিভাবে রিচার্জ করতে হয়, বিদেশিদের সাথে কথা বলেন, কিভাবে কৃষি পণ্যগুলোকে প্রক্রিয়াজাত করে রাখতে হয়, সেই ব্যাপারে আপনারা আপনাদের মনোযোগ দেন। কাদের ভাই আসলে একজন চমৎকার মানুষ। ওনার ডাকে সাড়া দিয়ে আমরা দেখেন আমরা কতজন পরিচালক চলে আসি, কারণ উনি এবং ওনার সংগঠনের প্রত্যেকটি লোক
এফবিসিসিতে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে কিন্তু ভূমিকা রাখেন। তাই আমরা মনে করি যারা ব্যবসায়ীদের জন্য কাজ করে, যারা ব্যবসায়ীদের জন্য ভূমিকা রাখে, তাদের অনুষ্ঠানে অবশ্যই আমাদের এসে সেই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি বলবো কাদের ভাই সহ এই সমিতি যারা আছেন তাদেরকে আপনারা সবসময় কাছের মনে করবেন, কারণ যদি কাছের নাম করেন তাহলে কিন্তু আপনার কাজ সুন্দরভাবে সমাধা হবে না। আর বিশেষ করে এফবিসিসিআই সম্বন্ধে আমরা যা একটু বলতে চাই সেটা হলো, আপনারা জানেন যে এফবিসিসিআই আসলে সরকার মনোনীত লোক দিয়ে পরিচালিত হয়। অতীতে কিন্তু এগুলো হয়ে আসছে। গতবার কিন্তু আমরা যে রাজেশ বলে গেল, আমি রাজেশ মোতাকিম সহ আমরা এবং আমাদের 3 জন ছিলাম পুরাতন, আমরা 20 জন নতুন ক্যান্ডিডেট নিয়ে আমরা প্যানেল দিয়েছিলাম সালমান এফ রহমানের বিরুদ্ধে। উনি কিন্তু আমাদের অনেকবার অনেক রকম বাধা বিপত্তি করেছেন, আমাদের প্যানেলে নমিনেশন কেনার পর্যন্ত সুযোগ দেন নাই। আমরা লাস্টে লাইভে যেতে বাধ্য হয়েছি। লাইভে যেয়ে আমরা ওনাদেরকে ভয় দেখাইছি যে যদি আপনি আমাকে না দেন আমরা লাইভে যাচ্ছি, লাইভে গিয়ে আমরা সবাইকে জানাবো যে আপনারা দখল করছেন এফবিসিসিআই। তখন বাধ্য হয়ে আমরা জোর করে নমিনেশন পেপার নিয়েছিলাম। তো আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা শেষ করতে পারবো না বলে, কারণ আপনারা পুরান ঢাকার লোক যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছিলেন, একচেটি আমার বিশ্বাস 100% লোক আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন থেকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ তখন 23টি পদের ভিতরে আমরা 18টি পদ পেয়েছিলাম, কিন্তু ওনারা 3টি পদ তাও কু করে নিয়ে গেছেন। আমরা 8টি পদ 23টির মধ্যে আমরা 15টি পেয়েছিলাম। আমাদেরকে বহুত দিন আমরা রাতে অনেক রাত তো আমরা বাসায় ঘুমাইতে পারি নাই। ডিজেএফআই এনএসআই কন্টিনিউ আমাদেরকে জ্বালাতন করতো, ফোন করতো, আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখা যেত। তারপরেও কিন্তু আমাদের ভিতরে যে শক্তিটা তখন সঞ্চয় করেছেন কারা? আপনারা সঞ্চয় যদি না করতেন, আপনি শক্তি না দিতেন, সাহস না দিতেন, আমরা কিন্তু ওই ইলেকশনে দাঁড়ায় থাকতে পারতাম না। কারণ আমরা সবসময় চিন্তা করতাম আবার আমরাই কখন যেন ঘুম হয়ে যাই। তারপরে আমরা আপনাদের সাহসে আমরা কিন্তু নির্বাচন করে আল্লাহর মতো আপনাদের ভোটে জয়যুক্ত হয়ে আসছি। এখন বর্তমানে যে কাজটি হচ্ছে আপনারা জানেন, বর্তমানে আমরা সংস্কারের জন্য সর্বপ্রথম মিটিং করেছি আপনাদের নিয়ে গত 14 অক্টোবর, এবং আমরা 6টা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম এবং আপনাদের প্রায় 1300 লোকের আমরা একটি দিয়ে ফর্ম দিয়েছিলাম, ওটা আপনারা ফিল আপ করে দিয়েছেন। সেটা আমরা অলরেডি আমাদের প্রশাসক, আমাদের ডিটিও, আমাদের বাণিজ্য সচিব, বাণিজ্য উপদেষ্টা সবাইকে দিয়েছি। বাণিজ্য উপদেষ্টার সাথে অলরেডি আমাদের 2টি মিটিং হয়েছে এই ব্যাপার নিয়ে। আমরা দিয়েছি কোনো সরাসরি ভোটের কোনো বিকল্প নেই। প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সব ডাইরেক্টর সরাসরি ভোটে হতে হবে, ব্যবসায়ীদের ভোটে। কারণ আপনার ভোটে যদি সে নির্বাচিত হয় অবশ্যই আপনার কাজ সে করবে, তার সে বাধ্য। আর যদি নমিনেটেড ডাইরেক্টর হয়ে যায় সে তো আপনার কাজ করবে না, সে তো আপনাকে চিনিই না, কেন করবে? তা আমরা বলেছি কোনো নমিনেটেড ডাইরেক্টর রাখা যাবে না। আমরা বলেছি যে পদে আপনি যেই দলেরই রাজনীতি সে করুক, তার প্রভাব সে কখনো এফবিসিসিআইতে ফেলতে পারবে না, কারণ এফবিসিসিআই কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না। কারণ রাজনৈতিক প্রভাব যদি থাকে তাহলে ব্যবসায়ীদের উপকার হবে না, কারণ সে তো সরকারের কাজ করবে। আমরা এরকম 6টি প্রস্তাব দিয়েছি এবং বলেছি একই পদে পরপর 2বারের পর একবার গ্যাপ দিতে হবে, কারণ নতুন নেতৃত্বের প্রয়োজন আছে। নতুন নেতৃত্ব না হলে কিন্তু সংগঠনও অগ্রসর হবে না। তাই আমরা মনে করি প্রত্যেকটি জিনিসের পরিবর্তন প্রয়োজন, কারণ পরিবর্তন এই জন্য প্রয়োজন, সংগঠনকে আপনাকে বাস্তবমুখী করতে হবে। প্রতিটি সংগঠনকে আপনার ব্যবসায়িক উন্নয়নের কাজ করার জন্য করতে হবে, কখনো পকেট সমিতি করা যাবে না। তাই আমি অনুরোধ করব, আগামীতে এফবিসিসিআই সংস্কার হবে, নির্বাচন হবে, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ আপনাদেরকে প্রমাণ করেছে গতবার যে না, নির্বাচন হতেই হবে, নির্বাচনের কোনো বিকল্প নাই। যার কারণে কিন্তু সম্মিলিত পরিষদ কায়লানের বিরুদ্ধে নির্বাচন করে আমরা আপনাদের ভোটে জয়যুক্ত হয়েছি। আগামীতে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আমরা নির্বাচন করতে চাই এবং এফবিসিসিআইকে ইনশাল্লাহ ব্যবসায়ীদের দোরগোড়া নিয়ে যাব। এফবিসিআই প্রমাণ করে দেবে আগামীতে যে না, ব্যবসায়ীদের জন্য এই এফবিসিসিআই, এই এফবিসিআই কোনো দলের জন্য নয়। আমার সাথে যারা লেখাপড়া করেছে তারা এখন মেজর জেনারেল, যারা লেখাপড়া করেছে তারা এখন সচিব, পুলিশের এডিশনাল আইজি,
কিন্তু কীভাবে বাংলাদেশটাকে তাদের প্রত্যেক সম্পত্তি ব্যবহার করে বাংলাদেশকে নির্যাতন চালিয়েছে। আমি কোনো দলের থেকে না, আমি ব্যক্তিগত অনুভূতির থেকে এই কথাগুলো বলছি। এটা তো কাম্য ছিল না। যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছিল, যারা দেশের একমাত্র দাবিদার ছিল, তাদের এই ধরনের নির্যাতন তো মানুষ আশা করেনি। কেন অনেক ওই মতাদর্শের, আমার বন্ধু রাজেশ জানে, সেই মতাদর্শের লোকজন আমাকেই সবচেয়ে সর্বোচ্চ নিরাপদ মনে করতেন। তাদের সাথে আমার সাথে চমৎকার সম্পর্ক ছিল। কিন্তু লালবাগে আমার জন্ম, 17টি বৎসর লালবাগে আসতে পারেনি। আজকে যে ব্যবসায়ীদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে, গুম হয়েছে, সংবাদপত্রের উপর নির্যাতন আঘাত এনেছিল সকল শ্রেণী পেশার ভিতরে। আজকে দেখেন সচিবালয় কিছুদিন আগে দেখলাম ডিসি মারামারি ফেল করেছে, সচিবালয় ঘেরাও করেছে। তাকে বৈষম্য শিকার হয়ে তাকে পাশ করাই দিতে হবে। আজকে আমাদেরকে রাষ্ট্রের যে সকল প্রতিষ্ঠানগুলোকে তারা ব্যবহার করে এদেশের মানুষকে টুটি চেপে ধরেছিল। সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। আজকে একজন বক্তা বললেন সংস্কারের জন্য কিছু সময় দেওয়া দরকার। না ভাই, সংস্কারের কথা বলে আবার সেই নির্বাচনকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে। এটা মোটেও কাম্য নয়। এই নির্বাচন যত দেরি হবে ততই রাষ্ট্র ধ্বংসের দিকে ধাবিত হবে। আজকে দেখেন খেজুর, পবিত্র মাহে রমজান এক সপ্তাহ পরে 3000 টাকা কার্টুন ছিল, সেগুলো এখন 6500 টাকা। সকল কিছুরই মূল্য আজকে, ট্যাক্স বলেন, খাজনা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ঊর্ধ্বগতি। এই সরকার তো পারছে না, কেউ কাউকে মানছে না। যে যেখানে রয়েছে সেখানেই রয়েছে, কোনো পরিবর্তন আসে নাই। এত বড় একটা ঘটনা ঘটলো 5ই আগস্ট। বাংলাদেশের ইতিহাসে, দক্ষিণ এশিয়ার ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি। এবং নতুন একটা সংস্কৃতি বাংলাদেশে চালু হলো। কি হবে আমাদের ভবিষ্যৎ? একটু চিন্তা করলে আপনাদের ঘুম আসবে না। এই বাংলাদেশ তো ছিল না এইভাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, তিনি দেখলেন নদীমাতৃক দেশ বাংলাদেশ, সেখানে খাল খনন করে পানি সংরক্ষণ করবে, গরমের সিজনে সেই পানি দিয়ে চাষাবাদ করবে, চাষাবাদ করে আমাদের খাদ্য উৎপাদন করে আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়ে সেগুলোকে আমরা এক্সপোর্ট করবো। এটাই ছিল তার মূল উদ্দেশ্য। এবং তৎকালীন সময় 70 দশকে আমাদের পররাষ্ট্রনীতি ছিল সোভিয়েত ইউনিয়ন এবং ভারত ওরিয়েন্টেড। সেইগুলোকে ভেঙে তিনি সকল রাষ্ট্রের সাথে সংযোগ স্থাপন করেছেন। একদলীয় শাসন ব্যবস্থা ভেঙে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এগুলো তো সংস্কার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর সংগ্রাম করে সংসদীয় গণতন্ত্রের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। জনাব তারেক রহমান সাহেব 31 দফা প্রণয়ন করেছে যে আগামী দিনে বাংলাদেশ গড়ার জন্য 31 দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ার লক্ষ্যে জাতীয় সংস্কার কমিশন গঠনের কথা তিনি বলেছেন ব্যবসায়ীদের জন্য, এবং সকলকে যাতে সুন্দরভাবে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেন সেখানেও 31 দফায় বলা রয়েছে। আজকে বাংলাদেশে যখন 5ই আগস্ট আসলো, কেউ কেউ বললেন রাষ্ট্রপতিকে পরিবর্তন করার জন্য। বিএনপি বলেছে যে না, আর নতুন করে সংবিধান
সংকট সৃষ্টি করা যাবে না। ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা হলো, বিএনপি বলেছে যে না, তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না আমাদের। সেখানে কিন্তু একটি গোষ্ঠীর সাথে আমাদের কনফ্লিক্ট তৈরি হয়েছে, তো বাংলাদেশের অস্তিত্ব থাকে না। তারা বলছে 6 মাস পরে বিপ্লবী সরকার ঘোষণা দেওয়ার জন্য। বিএনপি বলছে যে না, যদি 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত হতো তাহলেও জাতীয় শহীদ মিনার অথবা সাভার স্মৃতিসৌধে যদি তারা শপথ নিত তাহলে বিপ্লবী সরকার একটা 6 মাস পরে প্রেসিডেন্টের শপথ নিয়ে এখন বলবে বিপ্লবী সরকার। এটা তো বিএনপি একটা বৃহৎ সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে এগুলো মেনে নিতে পারে না। সেখানেই আমাদের সাথে তাদের একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। তারা কেউ কেউ চাচ্ছে সেই বাংলাদেশকে আবার একটা ধ্বংসের দিকে নিয়ে যেতে, নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য। বিএনপি বলেছে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য, তারা বলছে না, আগে স্থানীয় সরকার। বিএনপি স্পষ্ট বলেছে আজ যেহেতু জাতীয় সংসদ নির্বাচন হবে, তারপরে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে। আজকে এই দেশ এটি গভীর সংকটে দিকে যাচ্ছে। সুতরাং এখানে যারা আপনারা সকলেই উপস্থিত রয়েছেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকলের দায়িত্ব রয়েছে এ দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা। আজকে যদি বাংলাদেশে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, কেউ এগিয়ে আসবে না। আপনি পুলিশের কাছে যাবেন, পুলিশ বলবে অমুকের কাছে যান, অমুক বলবে পুলিশের কাছে যান, এদিকে মানুষের অবস্থা শেষ হয়ে যাবে। আমি একজন ঊর্ধ্বতন অফিসারকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এগুলো কন্ট্রোল করতে পারছেন না কেন? বলে আমাদের দায়িত্ব কে নেবে? আমাদের দায়িত্ব তো কেউ নেবে না। সুতরাং কেউই কিন্তু এগিয়ে আসছে না। সুতরাং আজকের এই ব্যবসায়ী যে আজকে যে প্রতিষ্ঠাবার্ষিকীতে যে উপস্থিত হয়েছেন, সকলকে ঐক্যবদ্ধভাবে যে আমরা সকলেই বাংলাদেশি, কে কোন দল করেন সেটা হলো পরের বিষয়। সেটা ভোটের সময় আপনারা নির্বাচন করবেন কার ভালো কার খারাপ, কিন্তু এখন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আমাদের আগামী প্রজন্মের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সুন্দর মিষ্টি সন্ধ্যা, ভাষার মাস, বসন্তের মাস এবং খুব আনন্দর মাস। কৃষিপণ্য আড়তদার সমিতির আজকের যে সুন্দর প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং আপনারা যারা আছেন সবার প্রতি রইল একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা। সম্মানিত সুধী, এখানে স্টেজে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন, তার মধ্যে আমাদের কাদের ভাই তো আমার ডান দিকে আছেন, খুব আমার কাছের। স্টেজে আপনাদের যারা দেখছে তারা খুব সম্মানিত। মোশাররফ হোসেন ভাই আমার একজন বিআই, 2 জন বিআই আমার এখানে আছেন, মোশাররফ হোসেন খোকন ভাই এবং আমাদের ফারুক ভাই আমার বিআই হয়, ওনারা আমার খুব ঘনিষ্ঠ আত্মীয়। আর স্টেজে যারা আছেন হাশেম ভাই সহ এবং আরও অনেক কর্মকর্তা এখানে ছিলেন, তারা সব চলে গেছেন। শুধু ধন্যবাদ দেওয়ার জন্য এখানে আমি দাঁড়িয়েছি, কেননা এখানে অনেকে বলে থাকে যে হাংরি ম্যান অলওয়েজ অ্যাংরি থাকতে পারে। তা সুতরাং সেই ধরনের সময় নষ্ট করব না, শুধু সাধুবাদ জানাবো। আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, আমি ওখানে রেখেও আমি আপনাদের এখানে আসছি কাদের ভাইয়ের নিমন্ত্রণে শুধু শুভেচ্ছা জানানোর জন্য। আপনারা সবাই ভালো থাকেন। আজকে অনেকক্ষণ হয়ে গেছে, আমি কথা বলতে চাই না, যেহেতু তো প্রোটোকলে একটু ধন্যবাদ দিতে আপনাদেরকে সভাপতি, আজকে সভাপতি হিসাবে, তো এই জন্য দাঁড়ালাম আর কি। তা মোটামুটি আপনারা সবাই কথা শুনছেন, আমি অ্যাড্রেস করলাম না কাউকে সময়ের স্বল্পতার জন্য। কিছুক্ষণের মধ্যে আমাদের খাওয়া আরম্ভ হবে, আপনারা খাওয়া দাওয়া করে যাবেন, এটা আপনার জন্য খাওয়া রেডি আছে নিচে। আপনারা অনেকে চলে গেছেন, অনেকে আছেন। যাই হোক, আমি এটা বলতে চাইছিলাম যে আমাদের কৃষিপণ্য আড়ত ব্যবসায়ী সমিতি এই সেক্টরে আমি কাজ করি। আসলে আপনারা অনেকে এইটারে মানে ব্যাখ্যা করতে পারেন নাই। অনেকে বলছে যে ফুলকপি, বেগুন, কাঁচামাল, কাঁচা মরিচ, এগুলি না। আমাদের সেক্টরের মধ্যে আমি যে সেক্টরে কাজ করি এটা কৃষিপণ্য, এটা হলো চীনাবাদাম,
গোয়ামুড়ি, সুলফা, আপনার গেলে বাদাম, মনে করেন আপনার ওই যে মেথি, তারপরে আপনার কালিজিরা, এই সেক্টরে আমি এখানে কাজ করি, এখান থেকে এই সেক্টরে। তা আপনারা দেখছেন এখানে গিফট নেওয়ার সময় এবং কাঠে একটা কিন্তু লোগো আছে, সেই লোগোতে কিন্তু তেজপাতার লোগো কিন্তু আছে। এই তেজপাতাটা কি বুঝলেন আপনারা? এই তেজপাতাটা কিন্তু অনেক কম দামের জিনিস চারানার মধ্যে পাওয়া যায়, চারানা আটানার মধ্যে এই তেজপাতাটা পাওয়া যায়। কিন্তু এই তেজপাতা এত মূল্য যে এই তেজপাতা ছাড়া কোনো তরকারি হয় না, এটা আমি দেখেছি। এই তেজপাতার জন্য কিন্তু আপনি পোলাও খান, তরকারি খান, বা পোলাও যে কোনো খিচুড়ি খান, এই তেজপাতাটা অনেক প্রয়োজন পড়ে এই তেজপাতাটা। তা আমার লোগোর মধ্যে কিন্তু যেহেতু এই যে অদ্ভুত এক ধরনের এটার মানে লোগো, যে তেজপাতা, এই তেজপাতা এত মূল্যবান জিনিস যে এটা ছাড়া আপনার তো তরকারি হয় না। তা কাজে আমি এই লোগোতে এই তেজপাতাটা আমি দিয়েছি, আমি আমার এই সোপাতে এই আমাদের কৃষিপণ্যের ব্যাপারে তেজপাতা মেন লক্ষ্য আমাদেরকে। তা যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতির সম্মানিত সদস্যবৃন্দরা, ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতির সম্মানিত সদস্য ভাইরা, এবং আমাদের কৃষি পণ্য আলাদা সমিতির সদস্য ভাইরা, এবং আমাদের এখানে আছে আপনার সোয়ারিঘাট চাম্পাতলি বণিক সমিতির সম্মানিত সদস্যবৃন্দরা, আরও অনেকে আছেন আমাদের ফুটবল খেলার জন্য, যেহেতু আমি ফুটবল সেক্টরে আছে, আমার ফুটবল সেক্টরে সম্মানিত আমার ভাইয়েরা আছেন, বিভিন্ন সেক্টরে আমি আছি, যেহেতু তারাও এখানে উপস্থিত হয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। কাটালা চাম্পাতলি সোয়ারিঘাট বণিক সমিতির সদস্যবৃন্দরা, বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক সমিতির সম্মানিত ব্যবসায়ীরা, তারা সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আরও আগামী দিনে এই সামনে এক মিটিংয়ের আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ কৃষি পণ্য আলাদা সমিতি জিন্দাবাদ। ধন্যবাদ।